আপনারা অনেকে আসছেন, আমরা মানে বলছিলাম যে ছোটখাটো করে করব, তারপরও মানুষের এত ভালোবাসা, এত আগ্রহ, সবাই কিন্তু চিন্তা করতেছে নিজেদের নিয়ে, আমাকে নিয়ে, আমাদের দলটাকে নিয়ে, যার জন্য এই উপস্থিতি। আপনাদের ধন্যবাদ জানাই। আজকে আমি যেটা বলতে যাচ্ছি যে এই যে সিটটা আমি বসি, এটা কিন্তু একটা শুধু নর্মাল সিট না, এটা মানে বসাটা উত্তরসূরি হিসেবে আমি বসছি, আপনারা আমাকে বসাই দিয়েছেন এখানে, কিন্তু এটার দায়ভার যে কত ভারী, এটার ওয়েটটা যে কত বেশি, যেটা আমি মানে উপলব্ধি করি প্রতিটা মুহূর্তে। কারণ এক একটা ডিসিশন নিতে গেলে আমাকে চিন্তা করতে হয় আপনাদের কথা, আমার বাবার কথা। 25 বছর যে সম্মান তিনি অর্জন করছেন, সেটা যে আমার হাতে এখন, সেটাও আমাকে চিন্তা করতে হয়। তা এখন যে পরিস্থিতিতে আমার কিন্তু মানে সাথে আপনাদের সাথে থাকা এবং বাবার সম্মানটাকে সাথে নিয়ে চলা, দুইটাকেই আমার মূল্যায়ন করতে হবে। আমি চিন্তা করি যে এই মুহূর্তে আমার বাবা কিভাবে চিন্তা করত। আব্বা কিন্তু কর্নেল ছিলেন, পরে এমপি হয়েছেন, এমনি তো ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু উনি কিন্তু যতই শক্ত দেখেছেন সামনে দিয়ে, বা হ্যাঁ আর্মি পার্সনরা আরো শক্ত হয়, স্ট্রং হয়, কিন্তু আব্বা কিন্তু কথাবার্তায় দেখছেন যে খুবই ভদ্র, নরম। হ্যাঁ, ভিতরেও কিন্তু উনি নরম, উনি কিন্তু কখনো মারামারি, কাটাকাটি বা প্রতিহিংসা, কোনো মানে প্রতিশোধমূলক কাজে যেতেন না, যে ও খারাপ আমিও খারাপ হই। উনি ধৈর্য বলতেন, যে ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। এই কথাটা কিন্তু সবাইকে মনে বলছে। আমি চিন্তা করি বাবার ওয়েতেই আমি চিন্তা করি, কারণ বাবা বলতো, আপনাদেরকেও বলছে যে একটা মানুষের যদি কিছু হয় তাহলে ওই দায়ভার কে নিবে, একটা ঘরের একটা সন্তানের যদি কিছু হয় সেই দায়ভার কে নিবে। আমার থেকে তো মানে আপনারা এই ডায়লগ আরো বেশি শুনছেন আপনার। এখন আমাকে কিন্তু সবকিছু বিবেচনা করে চলতে হচ্ছে। আপনারা জান, নভেম্বরে আমরা বসছিলাম তারেক রহমান স্যারের সাথে, ভাইয়া, আমি ভাই ডাকছিলাম উনিকে। তা ভাইয়া বলছিল যে যখন আমি বলছি যে আমি জনগণের পাশে যাচ্ছি, আমার একটা আইডেন্টিফিকেশন লাগবে, তখন উনি আমাকে বলছে কি চান আপনি। আমি বলছি আপনি তো, আমি এমপি হিসাবে চাচ্ছি। উনি বলতেছেন যে এটা তো আমি এখন প্রাথমিক উনিকে দিয়েছি, আপনাকে আমি সংরক্ষিত পোস্টার মহিলা এমপিটা ইয়ে করতে পারি, বা এর চেয়ে ভালো কিছু আমি আপনার জন্য দিতে পারি। তখন আমি বলছি আমার তাহলে নেতাকর্মীদের কি হবে, নেতাকর্মীদের সেফটি কি দেবে, নিরাপত্তা, বলে আমি দিব। যার পরিপ্রেক্ষিতে এই যে একটার পর একটা বসা হলো। কিন্তু যখন কালাম সাহেবের ওইখানে আমি বসলাম, আমার একজনকেও দিল না, যেখানে আমি আমার কথা আমাকে তুলতে হয়েছে, যেটা আপনাদের বলার কথা ছিল। ওই হাইওয়েকে নিতে একজনকে বললাম যে হাইওয়েকে অন্তত দেন, দিল না। তারপর কথা তুললাম, ঠিক আছে আমার কিছু না দেন, আমার নেতা কর্মীদের ওইটাও উনিরা বললো যে দিয়ে রাখেন লিস্ট, নির্বাচনের পরে, এখন কিছুই করা যাবে না। তাই আমি সেটা নির্বাচনের পরে। তারপর কালাম সাহেব আমার একজনের পর বসছে, আমি উনির দিকে বললাম, আঙ্কেল আপনি তো কথা দিয়েছিলেন যে আমার নেতা কর্মীর দায়ভার আপনি নেবেন, দায়িত্ব আপনি নেবেন। উনি চিৎকার দিয়ে বলেন, নেতা কর্মী তোমার, আমি কেন দায়ভার নিব? উনি কি বিএনপির নমিনেশন যদি পেয়ে থাকে, তাহলে বিএনপির নেতা কর্মী কেন আলাদা হবে? উনি নেতা কর্মী আর আমার নেতা কর্মীর মধ্যে আলাদা কি? তা আমি উনিকে বলতে চাই, ওই দিন তখন বলি নাই, এখন বলতে চাই যে উনি আমার নেতা কর্মীর দায়ভার নিবে না, কিন্তু আমি উনি নেতা কর্মীদের দায়ভার নিতে প্রস্তুত। বিএনপি করি, একটাই দল। তারেক রহমান স্যারকে বলছি আমি গ্রুপিং করি না, কথা বলতেছি যে আমি কোনো গ্রুপিং করি না। তো এখানে পরিষ্কার হয়ে যায় যে গ্রুপিং কে করে। একটাই দল, সব নেতা কর্মীরা একসাথে হবে, তারপর মাঠে নামবে, উনি তো জয় জয়কার হয়ে উঠবেন।
যদি সেটা করতেন উনি তো আজকে মানে একদম উনি ফাইনালি থাকতেন যে বিএনপির আসনটা উনি নিয়ে আসতেছেন। উনি যেটা করছেন, আমি ওই যে বলা হলো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সব কিন্তু এই যে পানি আর তেল মিশে না, সব কিন্তু পরিষ্কার হয়ে গেল, পানির জায়গায় তেলের জায়গায়। এই জিনিসটা থেকে আলহামদুলিল্লাহ, কারণ ওই দিন মানে ভুল পথে যেতে গিয়েও আমরা ঘুরে আসছি, আল্লাহ সহায়তা করছে। কারণ যখন উনি এরকম কথা বলে তখন তার নির্ভর করা যায় না। এখনো আমি আমাদের লিডার তারেক রহমান সাহেব, উনির সাথে আমি গিয়েও ফোনে কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন মাঝখানে আমাদের ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাই উনি হত্যা করা হয়েছে, শহীদ হয়েছেন। তা এই যে একটা ঢাকার মধ্যে পরিস্থিতি কিন্তু খুব খারাপ ছিল, তা ফোন দেওয়া হয়েছিল, তাও বলতেছে যে আবার 16 ডিসেম্বর পড়ে গেছে যে উনি প্রোগ্রাম সব সেট করা। তারপরে আমাকে বলছে আপনি স্কাইপে তো অনেক কথা বলছেন, এবার সামনাসামনি কথা বলেন। ওইখানেরই একজন অ্যাডভোকেট ভাই বললো, তা বলছে আপনি আর কত কথা বলেন, সামনাসামনি কথা বলেন, আমি আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে রাখবো। তারপর উনিরা কিন্তু স্টাফ হলো অনেক কিছু কথা তারেক রহমান স্যারের সাথে খুব ইজিলি বলে। আমি কিছু পয়েন্টগুলো তুলে দিছি যে আমার তো উনির সাথে দেখা হতে হতে সময় লেগে যাবে, আপনি জাস্ট এই ইনফরমেশনগুলো একটু দিয়ে দেন যে কথা হয়েছিল উনির সাথে, ওই কথা মতো এখানে কাজ হয়নি। আমি বিভিন্নভাবে সারাজিৎ স্যারের সাথেও যোগাযোগ করার কথা চেষ্টা করছি, যেটা আগেরবারও আপনাদের বলছি। তো এখন আমাকে একজন সিনিয়র নেতা বলছে তুমি উনিকেও বলো, পার্টি অফিসের উনিকে বললো, আমি উনির মাধ্যমেও গেছি। তা বলছে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আমি করে দিব ইনশাল্লাহ। উনি বলছে, এটা আমি কালকেই কথা বলে আসছি যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আমি করে দিব। তা ইনশাল্লাহ আশা রাখি উনি আসলে, আমি চাচ্ছি যে নমিনেশন ফর্মটা জমা যেহেতু আমরা 29 তারিখে, তার আগেই বসার আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তা শেষ পর্যন্ত তো আশার উপর তো কিছু নাই, আশা রাখি, আল্লাহর উপর ভরসা রাখি। কারণ জনপ্রিয়তায় যদি পেয়ে থাকি তাহলে কেন আমি পাবো না? এখন তো 3.5 মাস তো চলে গেছে, 3.5 মাস কি একখানেই থাকে? আমার ক্ষেত্রে কি আর সময় বাড়ে না? এখানে তো এখন 6 মাস হয়ে গেছে, 3.5 মাস বলেই যাইতেছে, কিন্তু আমার তো সময় যাচ্ছে। এখন উনির সাথে কথা বলবো যে আসন আনতে তো জনপ্রিয়তা লাগবে, ওইখানে কি অভিজ্ঞতা? মানুষ আমাকে পছন্দ করতেছে, ভোট দিবে এটা নিশ্চিত আপনারা, তাহলে আমাকে তারপর যদি ইনশাল্লাহ তখন সবাই মিলে আমার আশপাশে যারা আছে, আর দল তো একটা ইনশাল্লাহ সবাই বড় একটা দল, বিএনপি তো আর ছোট না, উনিদের মানুষরাও যারা আছে তারাও জানি আমার প্রতি ভালোবাসা আছে, বিভিন্ন কারণে গেছে, কিন্তু তারপরেও এই যে আজিম সাহেবের যে অনুসারী, উনিরা কিন্তু ভুলতে পারে না। 25টা বছর যার সাথে সময় কাটাইছে, এত সম্মান পাইছে, মানুষ সেটা ভুলতে পারবে না, আমি জানি। আমি জানি যদি ইনশাল্লাহ উনিরাও একসাথে হয়, আমরা এই আসনটাকে সুন্দর করে সাজাইতে পারবো। তারপরেও ওই যে প্রশ্ন উঠে কি করব, তা এখন আমাদের ফরজ কাজ হইল এই যে কেন্দ্র কমিটিটাকে গঠন করা। 25 তারিখের ভিতর আমরা এটা একটা ফিগার আউট করি, আমার কাছে এটা দেন, তা আমরা বুঝতে পারবো যে আমাদের স্ট্রেংথটা কি, উইকনেস কি। কারণ স্ট্রেংথ উইকনেসের উপর নির্ভর করেই কিন্তু ডিসিশন নিতে ইজি হয়। কারণ এমন কোনো ডিসিশন নিব না যেটা পুরো আব্বার অনুসারী সহ আমরা একদম মানে গলায় দড়ি দেওয়ার মতো হয়, যেটা আমাদেরকে একদম বিলুপ্তি করে ফেলে। ওরকম ডিসিশনে কিন্তু আমরা যেতে পারি না। আমাদেরকে মানে বুদ্ধি করে চলতে হবে যে আমরা ইনশাল্লাহ পাইলে ঠিক আছে, তারপর আমাদের যদি স্ট্রেংথ থাকে আমরা আর ডিসিশনে যেতে পারি। আমাদের অনেক কিছুই লাগবে, সেটা 3 তারিখের পর ডিসিশনটা নিই আমার মনে হয়, কারণ তখন অনেকগুলি পয়েন্ট উঠে আসবে। যদি পেয়ে যাই আলহামদুলিল্লাহ, আর যদি না পাই হ্যাঁ ইনশাল্লাহ, আর যদি না পাই, আল্লাহ যদি না রাখেন, তা সেটার পরও আমরা ডিসিশন নিব। কারণ আমি সবসময় বলি উত্তম পরিকল্পনাকারী আল্লাহ, আল্লাহ যা ডিসিশন রাখেন সেটা কিন্তু ভালোর জন্যই রাখেন, মঙ্গলের জন্যই রাখেন। তা আমরা আমার মনে হয় 3 তারিখের পর 4 তারিখে আমরা আবার ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আবার বসি। যদি ভালো ইয়ে পাই তা তো সবাই মিলে ইনশাল্লাহ নেমে যাবো ইয়েতে, আর যদি না থাকে সেটা আপনারাও ডিসিশন দিবেন, কারণ সেখানে অনেকগুলি পর্যায়ে আছে, অনেক ব্যাপার আছে। এখন আমি যদি মুখে বলে ফেলি তখন অনেক কিছুর কারণে কিছু হলো না,
তখন কিন্তু আপনারাই বলবেন যে ভুল ডিসিশন নেওয়া হলো। তা আমি চাই না যে সময়ের কাজ সময় করাই ভালো। আপনারা এই কথাই আমার জন্য একটু দোয়া করেন, কারণ এটা সবার জন্যই, কিন্তু শুধু আমার জন্য না। আপনার জন্য দোয়া করি এবং প্রত্যেকে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন আপনার সহায়তা করেন। আমিন।